বেটিং নম্বরে ডেটার গতি কমিয়ে আনবে বিটিআরসি। অনলাইন জুয়ায় সম্পৃক্ত ৫,০০০ এমএফএস হিসাব বন্ধ, ওয়েব ট্রলার ব্যবহারের তাগিদ। জলবায়ু প্রকল্পে সীমাহীন দুর্নীতি। টিআইবি বলছে ১৪ বছরে লুটপাট হয়েছে ২১ কোটি টাকা। রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়েছে বরাদ্দ। বিশ্ববাজারে গমের দাম কমলেও দেশে আটার দর ঊর্ধ্বমুখী। বিপাকে ভোক্তারা, ডলারের বাজারে অস্থিতিশীলতার অজুহাত ব্যবসায়ীদের। শুভেচ্ছা, আমন্ত্রণ বিজনেস টুডের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। অনলাইন জুয়ায় ইঁদুর বিড়াল খেলা বন্ধে ওয়েব ট্রলার ব্যবহারে গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা। পরামর্শ দিয়েছেন সেফ ইন্টারনেটের জন্য বিশেষ প্যাকেজ চালুর। প্রয়োজন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতো বিশেষ সংস্থা গঠন। অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় শীর্ষক সভায় এমএফএস ও মোবাইল অপারেটরদের পূর্ণ প্রযুক্তি সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি জানান, অনলাইন জুয়ায় সম্পৃক্ত ৫,০০০ এমএফএস হিসাব বন্ধ করা হয়েছে। এজন্য ডেটাবেজ তৈরি করবে সরকার। সরকারের সংশ্লিষ্ট সংস্থা, প্ল্যাটফর্ম এবং অপারেটরদের নিয়ে এই কাজ করা হবে। বিশেষ সহকারী বলেন, বেটিংকারীদের নম্বরে ডেটার গতি কমিয়ে আনার কথা ভাবা হচ্ছে। ব্লক না করে টার্গেটেড আইপি ও অ্যাপগুলো ডাউন করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানান তিনি। সভায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বলেন, যেসব নম্বর থেকে খেলা হয় এবং যে এমএফএস লেনদেন হয় তার তালিকা তৈরি করা প্রয়োজন। নিশ্চিত হয়ে নম্বর ও অ্যাকাউন্ট ব্লক করার প্রস্তাব করেন তারা। যে অর্থটা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি উদ্যোগে ব্যয়িত হওয়ার কথা, সেটা জুয়ার মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে এবং এটা আমাদের সোশ্যাল ইকোনমিক অ্যাক্টিভিটিকে স্লো করে দিচ্ছে। এই সিম এবং এমএফএস-এর যে ইকেওয়াইসি, এই দুই ইকেওয়াইসির মাধ্যমে কিভাবে আমরা একটা দ্বিস্তর যাচাই বাছাই ব্যবস্থাপনা চালু করতে পারি, সেটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলে বরাদ্দের ৫৪% দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ২০১০ থেকে ২৪ সাল পর্যন্ত সময় নেওয়া ৮৯১টি প্রকল্পে দুর্নীতির পরিমাণ প্রায় ২,১১০ কোটি টাকা। সকালে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২০১০ থেকে ২৪ সাল পর্যন্ত বিসিসিটি থেকে মোট $৪৫৮ মিলিয়ন বরাদ্দ অনুমোদিত হয়। প্রতিবেদন অনুযায়ী ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশে এবং রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদনের প্রবণতা লক্ষ্য করা গেছে। অথচ তহবিল ব্যবস্থাপক হিসেবে প্রকল্পের কর্মকর্তারা তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেননি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের প্রতি বছর জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে ১০ থেকে ১২ বিলিয়ন ডলার প্রয়োজন, কিন্তু ২০০৩ থেকে ২৪ সাল পর্যন্ত পাওয়া গেছে মাত্র ১.২ বিলিয়ন ডলার, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বাংলাদেশের জাতীয় অর্থায়নে যে অর্থ উত্তোলিত হয়েছে এবং ব্যবহৃত হয়েছে জলবায়ু অর্থায়নে এবং বৈদেশিক অর্থায়নে, অর্থাৎ ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত যে অর্থ, তার উপর ভিত্তি করে যে প্রকল্প বাস্তবায়িত হয়েছে, সেই প্রক্রিয়ার মধ্যে কী ধরনের সুশাসনের ঘাটতি ছিল, আমরা কতটুকু উভয় ক্ষেত্রে কতটুকু আমাদের প্রাধান্যটাকে গুরুত্ব দিয়ে, প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা অগ্রসর হতে পেরেছি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য রাষ্ট্র কাঠামোকে শক্তিশালী করতে পেরেছি, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি। আন্তর্জাতিক পরিসরে গমের দাম কমলেও উল্টো চিত্র দেশের আটার বাজারে। ২ সপ্তাহের ব্যবধানে খুচরা দোকানে মোরগজাত আটার দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন সীমিত আয়ের ক্রেতা সহ বেকারি আর রেস্তোরাঁ মালিকরাও। আটার দাম বৃদ্ধির অজুহাত হিসেবে ডলারের দরের ঊর্ধ্বমুখী প্রবণতা, পরিবহন খরচ বৃদ্ধির কথা বলছেন ব্যবসায়ীরা। তবে ক্যাবের মতে এসব কারণ অযৌক্তিক। সকালে নাস্তার রুটি কিংবা বিকেলে চায়ের সাথে বিস্কিট, অথবা সন্ধ্যার পরোটা মোগলাই থেকে হালের ফাস্টফুড, বাঙালির রসনাবিলাসের অনেকটা জুড়েই প্রাধান্য আটা ময়দার তৈরি খাবারের। তাই
এই পণ্যের দাম বাড়লেই সীমিত ও মাঝারি আয়ের মানুষের মাসকাবারি খরচে সরাসরি যেমন টান পড়ে, তেমনি প্রভাব পড়ে বেকারি ও রেস্তোরাঁ ব্যবসাতেও। সেই আটার দামই বেড়েছে আবার। 10-12 দিন আগেও খুচরা বাজারে 2 কেজির মোরগজাত আটা বিক্রি হয়েছে 105 থেকে 110 টাকায়। কেজি প্রতি 10 টাকা পর্যন্ত বেড়ে সেই একই প্যাকেট এখন খরিদ করতে হচ্ছে 120 থেকে 130 টাকায়। খোলা আটার দাম সামান্য বাড়লেও মান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। আগে আমরা বিক্রি করতাম আটা 100-105 টাকা, এখন বিক্রি করতে 115 থেকে 120 টাকা, কারণ আটার দাম বাড়াইছে। প্রতি প্যাকেটে প্রায় আপনার 10 টাকা 15 টাকা প্রতি প্যাকেটে বাড়ছে। আটা এখন অনেক কম চলে, আটা ইদানিং নিয়ে খালি আটা খারাপ, এই কারণে আটাটা অনেক কম চলে। এতে ক্ষুব্ধ ক্রেতাদের পাশাপাশি বিপাকে বেকারি ও রেস্তোরাঁ মালিকরাও। হঠাৎ এমন দর বৃদ্ধির যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না। যারা আমরা চাকরি করি বা লিমিটেড ইনকাম, এই প্রতিটা জিনিস এরকম আটার দামে বেড়ে যাওয়াটা আমাদের প্রতি মাসের যে একটা খরচটা অবশ্যই আমাদের বেড়ে যাচ্ছে। আছে আপনার 200 গ্রাম, হয়তো এটা 150 গ্রাম আনতে হবে, তাছাড়া এমআরপি বাড়াইতে হবে, প্রাইস বাড়াইতে হবে, এছাড়া তো রাস্তা নাই আর। অথচ আন্তর্জাতিক বাজারে গত 3 বছর ধরেই গমের দাম নিম্নমুখী। গম আমদানিতে কোনো ট্যাক্সও নেই। প্রশ্ন উঠেছে, গম থেকে তৈরি আটার এমন দরবৃদ্ধি কেন? ব্যবসায়ীরা বলছেন, টাকার বিপরীতে ডলার মূল্য এখন 122 টাকা ছাড়িয়েছে। এছাড়াও পরিবহন খরচ, এলসি খোলাসহ নানা জটিলতায় কমেছে আটার আমদানি ও সরবরাহ। একটু ক্রাইসিস আছে, গম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, পাইলেও দাম বেশি। ডলারের ফ্লাকচুয়েশন হলে কিছু দাম কমবে বাড়বে, এটাই স্বাভাবিক। কয়দিন একটু ঘাটতি ছিল আমাদের, তো ধরেন ইম্পোর্টের বাজারে কিছু জাহাজ থাকলে একটু কমে যায়, আবার জাহাজে ঘাটতি পড়লে একটু বাড়ে। বাংলাদেশ মূলত রাশিয়া, ইউক্রেন, ব্রাজিল থেকে গম আমদানি করে থাকে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকেও কিছুটা বেশি দামে গম আমদানি করছে সরকার। সেটিকেও কারণ বলছেন কেউ কেউ। তবে মোট আমদানির 10% এসেছে যুক্তরাষ্ট্র থেকেই। তাই দাম বৃদ্ধির পেছনে বেশিরভাগ যুক্তি খোঁড়া বলছেন ক্যাব সভাপতি। এটার ইম্প্যাক্টটা যদি পড়েও সেটি পড়তে কিন্তু সময় লাগবে। আর আমরা আমেরিকা থেকে যেটা আমদানি করছি সেটি আসলে আমাদের মার্কেটের শেয়ার কতটুকু সেটাও বিবেচনার বিষয়। তাই অ্যাকচুয়ালি যেটা হয় যে আমাদের, আপনারা জানেন যে অনেক ক্ষেত্রেই ব্যবসায়ীরা যেটা করে সেটি হলো যে কোনো একটা অজুহাত পেলেই তারা এই বাজার অস্থির করে দেয়। দেশে আটার বার্ষিক চাহিদা 70 থেকে 75 লাখ টন। 85%ই গম আমদানি করে পূরণ করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। বেসরকারি পর্যায়ে অনুমোদিত আরও 1 লাখ টন চাল আমদানির প্রস্তুতি নিচ্ছেন আমদানিকারকরা। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে 30 নভেম্বরের মধ্যেই তাদের আমদানিকৃত চাল দেশে আনার নির্দেশনা দিয়েছে সরকার। আর এই অনুমোদন পেয়েছেন 222 জন আমদানিকারক। এর আগে বেসরকারি পর্যায়ে 5 লাখ টন আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে আসেনি। এখন আরও 1 লাখ টন আমদানির সময়সীমা নির্ধারণ করে দেয়া হলো। আমদানিকারকরা বলছেন, এখন ভারতে আমন মৌসুমের নতুন ধান উঠতে শুরু করেছে, সেই সাথে আমদানি পর্যায়ে কেজি প্রতি দামও 4 থেকে 5 টাকা কম রয়েছে। এই অবস্থায় সরকারের এই সিদ্ধান্তে বাজারে চালের সরবরাহ বাড়বে এবং দাম কিছুটা কমে আসবে। এটাতে মোটামুটি 375 করে আমাদের বরাদ্দ পাইছি। টোটালে আপনার 1 লক্ষ মেট্রিক টন বরাদ্দ গভর্নমেন্ট আবার নতুন করে ইস্যু করেছে। আগে ছিল মালের দাম ছিল প্রায় $500 দাম, সেই মালের দাম এখন মোটামুটি $470 চলে আসবে। নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে 19টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন 40 জন। সভাপতি পদে 2 জন, সিনিয়র সহসভাপতি পদে 3 জন এবং সহসভাপতি পদে 3 জন প্রার্থী হয়েছেন। পরিচালকের 16টি পদের বিপরীতে 32 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালে মোহাম্মদ মাসুদুল হক জানান, 11 নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 21 নভেম্বর। 6 ডিসেম্বর ভোট গ্রহণ। মোট ভোটার 1299 জন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজও উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ী উন্নয়ন ও কল্যাণ পরিষদের প্রার্থীসহ অন্যরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তারা সাধারণ ব্যবসায়ীদের উন্নয়নে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। ভোট যখন চাই, প্রথমে ভোট চাই, কিন্তু পরে ভোটারদের কাছে কিন্তু আমরা পুছি না।
আমি যেটা বলেছি যে আমি প্রত্যেকটা উপজেলা থেকে একজন করে ব্যবসায়ী প্রতিনিধি নেব। যারা হচ্ছে বিপর্যয়ের মধ্যে আছে, ব্যাংকিং অসুবিধার মধ্যে আছে, তাদের কিন্তু ঠিকমতো সার্ভিস দেওয়া হচ্ছে না। আমার ধারণা তাদেরকে যদি আবার ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের এই চেম্বার অফ কমার্সের মাধ্যমে আমরা যথাসাধ্য চেষ্টা করব। কুমিল্লায় হঠাৎ পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি, নিত্যপণ্যের বাজারে কাটছেই না অস্থিরতা। এক এক বাজারে এক এক দামে নাজেহাল ক্রেতারা। দুষছেন প্রশাসনের নজরদারির অভাবকে। দাম নিয়ন্ত্রণে আরও প্রশাসনকে কঠোর হবার দাবি ক্রেতাদের। কুমিল্লার রাজগঞ্জ, চকবাজার, রানীর বাজার, বাদশামিয়া বাজার সহ রয়েছে অসংখ্য কাঁচা বাজার। অথচ এসব বাজারে নিত্যপণ্যের দামে রয়েছে বিস্তর ফারাক। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে 25 থেকে 40 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। গরিব খেতে পারতেছে না, গরিবের পেটে রাতি মাসে সিন্ডিকেট পেঁয়াজ নাকি শর্ট মার্কেট, এই কারণে তারা দাম বাড়ছে। 2-3 দিনে কেজিতে প্রায় 50 টাকা বাড়ছে। 95-100 টাকা পাইকারি, আমরা বিক্রি করবো কয় টাকা? 100 টাকা চাইলেও আমরা বিক্রি করতে পারি না। স্বস্তি নেই সবজি সহ অন্যান্য পণ্যের দামেও। ক্রেতারা বলছেন শীতকালীন সবজি বাজারে এলেও দাম আকাশ ছোঁয়া। মাছের বাজার অভিভাবকহীন। এমন পরিস্থিতির জন্য ক্রেতারা দায়ী করছেন বাজার সিন্ডিকেটকে। ইলিশ মাছের দাম তো অনেক বেশি, রাইট? এটা তো সাধারণ মানুষের জন্য এত দাম দিয়ে কিনে খাওয়া পসিবল না। গাড়িতে করে মাছ আসে, গাড়ির ভাড়া আছে, তারপর স্টাফের বেতন আছে, ওইসবগুলোর উপরে নির্ভর করে মাছের রেটটা। সিম প্রতি কেজি 60 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটো 120 টাকা, ফুলকপি 100 টাকা কেজি, বাঁধাকপি 50 থেকে 100 টাকা পিস, কাঁচামরিচ 120 থেকে 150 টাকা, গাজর 120 টাকা কেজি, পটল 60 থেকে 80 টাকা, করলা 70 থেকে 80 টাকা, শসা 100 টাকা কেজি, রুই মাছ 300 থেকে 450 টাকা কেজি, পাঙ্গাস 160 থেকে 250 টাকা কেজি, তেলাপিয়া 200 থেকে 250 টাকা কেজি, ইলিশ মাছ 2600 থেকে 3300 টাকা কেজি। তবে হঠাৎ পেঁয়াজের দামের ঊর্ধ্বগতির কারণ জানেন না খুচরা ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের উদাসীনতা কাটিয়ে নিয়মিত মনিটরিংয়ের আহ্বান বাজার কমিটির। এটা একটা সিন্ডিকেট, শুধু সিন্ডিকেট আছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যদি মনিটরিং করে তাহলে পেঁয়াজের দাম কমতে পারে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। 18 কাঠা জমিতে 18 রকম সবজি। শুনতে অবাক লাগলেও এমন ব্যতিক্রমী সবজি আবাদ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মেহেরপুরের চাষি আবুল কালাম কালু। অন্যের জমি বর্গা নিয়ে তিনি গড়ে তুলেছেন এক অভিনব সবজি বাগান, যা এখন এলাকার অনেক কৃষকের মাঝে অনুপ্রেরণা হয়ে উঠেছে। বাগানে এভাবেই সবজির পরিচর্যা করছেন চাষি আবুল কালাম কালু এবং তার স্ত্রী। আবাদ করছেন বিভিন্ন ধরনের সবজি। 18 কাঠা জমি বর্গা নিয়ে 18 ধরনের সবজি আবাদ করে এলাকার মানুষের নজর কেড়েছেন তিনি। দেশীয় জাতের নানা সবজি উৎপাদন করে একদিকে পরিবারের চাহিদা মেটাচ্ছেন, অন্যদিকে বাড়তি সবজি বিক্রি করে আয় করছেন অর্থ। একটা আবাদ করলে দেখা যাচ্ছে ওই বর্ষা বা রোদি নষ্ট হয়ে যাইতো, এই জন্যে আমি বিভিন্ন আবাদ করেছি। একটা না একটা আমার হইলো ধরা দেবে বা একটা না কিছু আমার দাম পাবো। এই আবাদটা আপনার বিষ কম লাগে, আপনার সার কম লাগে। আমি এইখানে বেড করে আবাদ করি, বিভিন্ন কোয়ালিটি আবাদ করি। আমি তাতে অনেক আমার সংসারটা চলার মতো একটা ব্যবস্থা হয়েছে। আমরা দেখে সবাই আনন্দিত, তো ওনার দেখে আমরাও এই চাষে স্বাবলম্বী হতে চাই। 8 বছর আগে সর্বপ্রথম লাউ, চিচিঙ্গা, করলা, শশার মিশ্র সবজি চাষ শুরু করেছেন তিনি। পরবর্তীতে ধীরে ধীরে তিনি যুক্ত করেছেন কুমড়া, বরবটি, ঢেঁড়স, বেগুন, টমেটো, ঝিঙ্গে আর মরিচ। এখন সব মিলিয়ে প্রায় 18 রকমের সবজি একই জমিতে আবাদ করছেন তিনি। এরই মধ্যে খেতে প্রায় 20,000 টাকা খরচ করে 50,000 টাকা সবজি বিক্রি করেছেন তিনি। এই সিজনটায় আমার প্রায় 50,000 টাকা বেচা কেনা হয়ে গেছে। তাতে খরচ 1,020 টাকা হয়েছে আমার টোটাল মিলি। এই খরচটা যা করেছে আমার একবারই, আর কোনো খরচ নেই। এখনো শেষ সময় হইতে হইতে আরও হয়তো 20-30,000 টাকা আসবে। প্রতিদিনই স্থানীয় কৃষক, উদ্যোক্তা এবং আগ্রহী মানুষ বাগান দেখতে আসছে। লাভজনক হওয়াতে এই ধরনের চাষাবাদে আগ্রহী হয়েছেন অনেকেই।
এরকম সবজির আবাদ আশপাশে আর কোথাও নাই। এই ধরনের আবাদ আমরা যাতে করতে পারি এবং আরও যাতে আগাইতে পারি সেই চিন্তা ভাবনা আমাদের আছে। বিভিন্ন রকম 12 মাসি সবজি চাষ করছে, সব থেকে ভালো একটা জিনিস তো আবাদ করছে মাটি তলকার আলু, যেটা বাজারে এখন দাম মূল্যবান বেশি। এরকম আবাদ আমরাও করতে চাই, 18 রকমের আবাদ হয়, এটা সবারই মুখে মুখে হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে চাষাবাদ সম্পর্কে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হচ্ছে। আমরা কিছু মধ্যে পরামর্শ দিয়েছি তারা যেন একসাথে একটা জমিতে একটা ফসল না করে, একটা সবজি না লাগিয়ে একাধিক সবজি চাষ করেন, তাহলে তাদের ঝুঁকিটা কম হবে এবং এতে মানুষের একটা বৈচিত্র্য যে মানে নতুনত্ব যে একটা বিষয় সেটাও আসবে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। চলতি অর্থবছরের প্রথম মাসের পর থেকেই পণ্য রফতানিতে পতন চলছে। সর্বশেষ অক্টোবর মাসেও ছিল একই প্রবণতা। মাসটিতে রফতানি গত বছরের একই মাসের চেয়ে 7%-এরও বেশি কমেছে। রফতানি আয় কমেছে $51 কোটি। গত বছরের অক্টোবরে রফতানি হয় $413 কোটি পণ্য, গেল অক্টোবরে তা $362 কোটি নেমে এসেছে। এ নিয়ে রফতানি কমল টানা 3 মাস। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের দ্বিতীয় মাসেই পণ্য রফতানি কিছুটা হোঁচট খায়। রফতানি আয় কমে যায় 3%। তৃতীয় মাসের রফতানিও ছিল একই ধারায়। রফতানি কমে যায় 5%। একক মাস হিসেবে রফতানি কমলেও চলতি অর্থবছরের গত 4 মাসের গড় রফতানি আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 2.2% বেশি। এর কারণ হচ্ছে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রফতানি প্রবৃদ্ধি অনেক ভালো ছিল। গত অর্থবছরের একই মাসের তুলনায় বেড়েছিল 25%। প্রধান পণ্য তৈরি পোশাক রফতানিতে বড় পতনের প্রভাবেই গোটা রফতানি চিত্র এতটা মলিন দেখা যাচ্ছে। অক্টোবরে পোশাক রফতানি কমেছে 8.3%। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।